নমস্কার, সকলকে সায়েন্স হাবে স্বাগত। আমি সুমন। আজকে আমাদের ইমিউনিটির সেকেন্ড লেকচার। ইমিউনিটির আজকে আমরা পড়ব হচ্ছে ইনেট ইমিউনিটি বিষয়ে। আগের লেকচারে আমরা জেনেছিলাম যে হোয়াট ইজ ইমিউনিটি, ইমিউনিটি সম্বন্ধে একটা ওভারভিউ আমরা পেয়েছিলাম। আজকে তারই একটা পার্ট ইনেট ইমিউনিটি, সেই সম্বন্ধে আমরা ইন ডিটেলস জানবো। তো সেক্ষেত্রে আমরা জানবো যে হোয়াট ইজ ইমিউনিটি এবং হোয়াট ইজ ইনেট ইমিউনিটি, এবং এই ইনেট ইমিউনিটি কীভাবে কাজ করে। এছাড়া ইনেট ইমিউনিটির সাথে ইনফ্লামেশনের কীরকম সম্পর্ক, বা প্যাথোজেন রেকগনিশন কীভাবে হয়, বডিতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকবার পরে সেটা কিভাবে রিকগনাইজ করতে পারে আমাদের ইমিউন সেলসগুলো। তো সেই সব কিছু আমরা জানবো আজকের ভিডিওতে। তো সেই সম্বন্ধে দেখতে হলে আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। ওকে, সো ইনেট ইমিউনিটির একটা ইন্টিগ্রাল পার্ট, দুটো পার্ট হয় ইমিউনিটি, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। এবার এই ইনেট ইমিউনিটিকে আমরা ফার্দার আবার দুটো ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে সেলিউলার, আর একটা হচ্ছে হিউমোরাল। এই যে সেলিউলার ইনেট ইমিউনিটি, এই সেলিউলার ইনেট ইমিউনিটি কী করে, এটা অ্যাসোসিয়েটেড উইথ সেলস। বিভিন্ন ধরনের সেল এখানে আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের সেল, যেটা প্রাইমারিলি কোনো প্যাথোজেন ঢুকলে যে ফার্স্ট ইমিউন রেসপন্স বা প্রাইমারি ইমিউন রেসপন্স আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রিলেটেড টু সেলিউলার ইনেট ইমিউনিটি। এবং হিউমোরাল ইমিউনিটি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিনস। কিছু প্রোটিন থাকে যেটাকে আমরা ফেলি হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে। তো আজকে শুধু আমরা আলোচনা করব সেলিউলার পোর্শন নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা কমপ্লিমেন্ট পোর্শন বা কমপ্লিমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব ডিটেলস পার্টে। তো আজকের আলোচনা হচ্ছে সেলিউলার ইনেট ইমিউনিটি নিয়ে। এবারে প্রথমে আমাদের জানতে হবে যে ইনেট ইমিউনিটি যে সেলিউলার পোর্শনটা রয়েছে, এখানে কি কি সেলের অ্যাসোসিয়েশন দেখা যায়, কোন কোন ধরনের সেল থাকে। তো সেগুলো হচ্ছে কি, প্রথম কথা ন্যাচারাল কিলার সেল, আর কি থাকে নিউট্রোফিল, এছাড়া থাকে ইওসিনোফিল, বেসোফিল, ম্যাক্রোফাজ, ডেনড্রিটিক সেল, জেনারেলি এই ধরনের সেলগুলো হচ্ছে সেলিউলার ইনেট ইমিউনিটিতে প্রাইমারি রেসপন্স দেখায়। কী কী সেগুলো, ন্যাচারাল কিলার সেলস, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ম্যাক্রোফাজ এবং ডেনড্রিটিক সেল। এই যে এর মধ্যে ম্যাক্রোফাজ এবং ডেনড্রিটিক সেলস, এইগুলো আবার কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এগুলো। তো এই নিয়ে আমরা পরে এটা ডিটেলসে বলবো। বেসিকলি এইগুলো হচ্ছে সমস্ত কিছু ডাব্লিউবিসির পোর্শন, হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের ব্লাডে থাকে। ব্লাডের সেলুলার পোর্শন যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি দেখতে পাবো, আরবিসি, যার কারণে ব্লাড রেড হয়, কারণ ওর মধ্যে হিমোগ্লোবিন থাকে। এছাড়া কি থাকে, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলস বা লিউকোসাইট বলি সেগুলোকে আমরা। আর কি থাকে, থ্রোম্বোসাইট বা প্লেটলেটস। তো এই যে এই নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই সমস্ত ধরনের সেলসগুলো, দিজ আর দ্য পার্টস অফ ডাব্লিউবিসিস, হোয়াইট ব্লাড সেলের একটা পার্ট, যেটা আমাদের প্রাইমারিলি ইনেট ইমিউনিটিতে হেল্প করে। এবারে এইগুলো একটা সিস্টেমের মধ্যে থেকে তৈরি হয়, একটা সিস্টেমের মধ্যে থাকে পার্টিকুলারলি, সেটা কোথায়, লিম্ফ্যাটিক সিস্টেম। আপনারা হয়তো শুনে থাকবেন এই লিম্ফ্যাটিক সিস্টেমের নাম লিম্ফ বা লসিকা। এই লিম্ফ বা লসিকা তন্ত্র বা লসিকার যে গ্ল্যান্ড, লিম্ফ গ্ল্যান্ডগুলো, সেগুলো কোথায় থাকে, এই যে কানের পাশে টনসিল, আর আর্মপিটের নিচে স্প্লিন, প্লিহা। তো এই যে এই লিম্ফ গ্ল্যান্ডসগুলো রয়েছে, এই লিম্ফ গ্ল্যান্ডসগুলোর মধ্যে এই ধরনের সেলের প্রোডাকশন হয়। এবং যখন দেখবেন আপনার শরীর খারাপ হচ্ছে বা কোনো একটা মানুষের সর্দি কাশি বা এরকম ধরনের কোনো কিছু হচ্ছে, তখন কি হয়, টনসিল ফুলে যায় না। টনসিল কেন ফুলে যায়, কারণ ওই যে ওই পার্টিকুলার সময়ে এই ধরনের সেলগুলো ওখানে হিউজ পরিমাণে তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, যার জন্য এই টনসিল সেই সময় ফুলে যায়। এবং আরও এর কারণ হচ্ছে, সেগুলো আমরা ডিটেলসে জানবো। তো
ফার্স্ট থিং ফার্স্ট আমাদের জানতে হবে কি, যে এইগুলো কিভাবে কাজ করে, ন্যাচারাল কিলার সেলস, নিউট্রোফিল, ইওসিনোফিল কিভাবে কাজ করে বা কি কি কাজ করে। ফাইন। সো ইনেট ইমিউনিটিকে বুঝবার জন্য আমি প্রথমে কি করব, একটা স্কিন, আমাদের আউটার সারফেসের যে লেয়ারটা সেটা হচ্ছে স্কিন। ধরে নিলাম এটা হচ্ছে স্কিনের লেয়ার, এবং এর নিচে দিকে যাচ্ছে ব্লাড ভেসেলস যাচ্ছে। ব্লাড যাচ্ছে এর মধ্যে দিয়ে। প্রথমে কি হলো, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে স্কিন আমাদের। তো এই ব্যারিয়ারটা যখন রাপচার হয়ে যাবে, তার মধ্যে দিয়ে বিভিন্ন প্যাথোজেন ঢুকবে, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া যাই হোক না কেন। তো এটা যখন কি হয়, রাপচার হয়ে যায়, এর মধ্যে দিয়ে কি ঢুকবে, এবারে ব্যাকটেরিয়া ঢুকবে। লেট সাপোজ দিস ইজ আ ব্যাকটেরিয়া, এটা ঢুকলো, এই যে ব্যাকটেরিয়া ঢুকে পড়লো। এবার ব্যাকটেরিয়াটা ঢুকবার পরে আমাদের বডি বা আমাদের ইমিউন সেলসগুলো কিভাবে বুঝতে পারবে যে এটা ব্যাকটেরিয়া সেল ঢুকেছে, এটা আমাদের বডির সেল নয়। মনে করুন কোনো একটা জায়গায় একটা টেররিস্ট ঢুকে পড়লো, তো তাকে চিনতে পারবার জন্য বা তাকে জানার জন্য কি করতে হবে, আমাদের ফিজিক্যাল আউটলুকটা দেখতে হবে, বা সেক্ষেত্রে যে আমাদের মধ্যে কোনো একটা ফরেনার চলে আসলো, তো সেই ফরেনারের যে ফিজিক্যাল এক্সপ্রেশন, ফিজিক্যাল আউটলুক, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কোনো মিল রয়েছে কিনা। যদি মিল না থাকে তাহলে সেটা ফরেনার। তো সেই রকমভাবেই এই যে ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। নট অনলি ব্যাকটেরিয়া, যে কোনো প্যাথোজেনের মধ্যেই বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। তো সেই প্রোটিনগুলো কিন্তু আমাদের বডিতে থাকে না, সেই প্রোটিনগুলো আমাদের বডিতে থাকে না। এবং এই প্রোটিনগুলোর অস্তিত্ব যদি পায় আমাদের ইমিউন সেলসগুলো, তখন গিয়ে কি করতে হয়, প্যাথোজেন রেকগনাইজড হয় যে এটা একটা প্যাথোজেন বডিতে ঢুকেছে, এবং যার ফলে আমাদের এতগুলো সেলসের অ্যাক্টিভিটি দরকার এগুলোকে মারবার জন্য। তো প্রথমে কি আসে, প্যাথোজেন রেকগনিশন মোডটা আসে। কি বললাম, সেটা কি হয়, প্যাথোজেন রেকগনিশন। কারণ এই প্যাথোজেন রেকগনিশন করাটা খুব জরুরি। প্যাথোজেন আমি রেকগনাইজই না করতে পারি, তাহলে সেই প্যাথোজেনগুলোকে মারতে পারবো না। ব্যাকটেরিয়া যখন এলো, এই যে এইগুলো হচ্ছে কি ফ্ল্যাজেলা, তো এই ফ্লাজেলার মধ্যে একটা বিশেষ টাইপস অফ প্রোটিন থাকে যেটা ব্যাকটেরিয়া ফ্লাজেলাতেই পাওয়া যায়, সেটাকে আমরা বলি ফ্ল্যাজেলিন। এবার এই ফ্ল্যাজেলিন কিন্তু আমাদের বডিতে থাকে না। তো আমাদের ইমিউন সেলস যখনই রিসিভ করতে পারবে বা যখনই বুঝতে পারবে যে এই ফ্ল্যাজেলিন নামে কোনো একটা প্রোটিন বডিতে এসেছে, তার মানে কোনো প্যাথোজেন বডিতে এসেছে। কোনো প্যাথোজেনের পার্টস বা সেই প্যাথোজেনটা যখন টোটালি ঢুকছে, তখন কি হচ্ছে, সেটাকে রেকগনাইজ করতে হবে। এই রেকগনিশনের জন্য কি হয়, এই যে পার্টিকুলারলি এই যে ফ্লাজেলিনের কথা বললাম, এটা এমন একটা প্রোটিন যেটা আমাদের বডিতে থাকে না। তো এই রকম কিছু প্রোটিন রেকগনাইজ করতে হয়, যে প্রোটিনগুলো ফরেন অর্গানিজম বা প্যাথোজেনের বডিতে থাকে, সেইগুলোকে আমরা কি বলি, প্যাম্পস বলি। মানে কি, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, কোন মলিকিউলের কীরকম প্যাটার্ন সেটাকে রেকগনাইজ করতে হবে। সেটাকে রেকগনাইজ করবার জন্য কি দরকার, আমাদের এই যে সেলসগুলো রয়েছে সেগুলোকে সেগুলোর একটা পার্টিকুলার রিসেপ্টর দরকার। কারণ আমি যদি এটাকে রিসিভ না করতে পারি তাহলে এটা পড়ে যাবে। তো সেরকমভাবেই এই যে বিভিন্ন ধরনের প্যাথোজেনের মলিকিউলার প্রোটিন রয়েছে, সেটাকে রিসিভ করার জন্য কি রিসেপ্টর থাকে, PRR, মানে প্যাথোজেন রেকগনাইজ রিসেপ্টর। এই রিসেপ্টর দিয়ে প্যাথোজেনের পার্টিকুলারলি কোনো প্রোটিনকে রেকগনাইজ করতে পারছে। এই যে আমাদের নিউট্রোফিল বা ন্যাচারাল কিলার সেল যে আছে, সেগুলো এখানে থাকলো। লেট সাপোজ দিজ আর দ্য সেলস অফ ইমিউন।
আমার প্রাইমারি ইমিউন রেসপন্স, এইগুলো আমাদের ইমিউন সেলস। এটা কি করছে, সেইগুলোকে এনগালফ করে নেবে। দিজ আর দ্য ফ্যাগোসাইটিক সেল, মানে কোনো একটা পার্টিকুলার মলিকিউলকে বা প্যাথোজেনকে এনগালফ করে নেবে, ভেতরে ঢুকিয়ে নেবে এবং সেটাকে ডিজলভ করিয়ে সেটাকে নষ্ট করে বিভিন্ন পার্টসগুলো বাইরে ফেলে দিতে পারে বা সেটাকে টোটালি ডিজলভ করে নিতে পারে। এরকমভাবে কাজ করে। এবারে ম্যাক্রোফাজ এবং ডেনড্রাইটিক সেল, এদের ফিচার্স কিছুটা আলাদা। সেটা কীরকম, এই যে ম্যাক্রোফাজ যেটা রয়েছে, এটা হচ্ছে ম্যাক্রোফাজ, এবং ডেনড্রাইটিক সেলও এরকম প্রায় দেখতে, অনেকটা অ্যামিবার মতন। এই ম্যাক্রোফাজ বা ডেনড্রাইটিক সেল এরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এই ম্যাক্রোফাজ এবং ডেনড্রাইটিক সেল সেই পার্টিকুলার প্যাথোজেনকে মারছে তাই নয়, সেটাকে রেকগনাইজ করে সেটাকে কি করছে, প্রেজেন্ট করছে টু টি সেলের কাছে প্রেজেন্ট করছে, যাতে করে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাক্টিভেট হয়। সেটা আমি নেক্সট আলোচনা করছি। এবারে আমাদের জানতে হবে যে প্যাথোজেন রেকগনিশন রিসেপ্টর বা পিআরআর, এই পিআরআর কত ধরনের হয়, যার ফলে টোটালি বডিতে যখন কোনো প্যাথোজেন আসছে সেটাকে আমরা রেকগনাইজ করছি কীভাবে, বা সেটাকে আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্স বা ইনেট ইমিউনিটি কীভাবে রেকগনাইজ করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে প্যাম্পস বা প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন যে প্যাথোজেনে থাকছে, সেটাকে রিসিভ করবে কে, আমাদের পিআরআর মানে প্যাথোজেন রেকগনাইজ রিসেপ্টর, যেগুলো আমাদের এই ধরনের সেলে থাকে, রিসেপ্টর সেলে থাকে, তাহলে সেটাকে রেকগনাইজ করবে। এবারে পিআরআর এর টাইপস হয় এই তিনটে, টিএলআর, এনওডি অ্যান্ড আরআইজিআই বা আরআইজি1, সামথিং লাইক দ্যাট। তো টিএলআর মানে হচ্ছে টোল লাইক রিসেপ্টর, যেমন টোল গেট থাকে, সামনে এলো দাঁড়ালো চলে গেল, তো ওই টোল লাইক রিসেপ্টর। এনওডি মানে নিউক্লিয়ার অলিগোমারাইজেশন ডোমেইন প্রোটিন, কি বললাম, নিউক্লিয়ার অলিগোমারাইজেশন ডোমেইন প্রোটিন। এবং আরআইজিআই বা আরআইজি1। তো টিএলআর এর আবার 7টা টাইপস হয়, টিএলআর 1, 2, 3 করতে করতে টিএলআর 7 অবধি হয়। এবং এই টিএলআর গুলো কোন জিনিসকে রেকগনাইজ করে, লিপোপলিস্যাকারাইড। এই লিপোপলিস্যাকারাইড কোথা থেকে, ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থেকে যে লিপোপলিস্যাকারাইড, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই লিপোপলিস্যাকারাইড মেমব্রেন একটা ওখানে থাকে। এছাড়া কি হয়, ফ্ল্যাজেলিনকে এটা রিকগনাইজ করতে পারে। ফ্ল্যাজেলিন, আমি বললাম যে ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলাতে এই প্রোটিন পাওয়া যায়, ফ্ল্যাজেলিন। এছাড়া কি হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ এবং ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, এইগুলোকে রেকগনাইজ করে। সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ আমরা জানি বেসিক্যালি আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেরই হয়, কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ পার্টিকুলারলি ভাইরাসের ক্ষেত্রে থাকে। তো যখনই এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছে বা রিসিভ করতে পারছে কোনো এক ধরনের সেল, এই সেলগুলোর মধ্যে, তখন এটা কি বুঝতে পারছে এই সেলগুলো, যে না এগুলো আমাদের বডির প্রোটিন নয়, এগুলো বাইরের কোনো প্যাথোজেন, তো এর এগেনস্টে আমাদের স্টেপ নেওয়া উচিত। এবারে নিউক্লিয়ার অলিগোমারাইজেশন ডোমেইন প্রোটিন কি করে, যে সমস্ত প্যাথোজেন পার্টিকুলারলি যে সমস্ত ব্যাকটেরিয়া সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়, পেপটাইডোগ্লাইকান লেয়ার দিয়ে। তো এই যে সেল ওয়ালের যে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা বা পেপটিডোগ্লাইকান, সেই পেপটিডোগ্লাইকান লেয়ারটাকে রেকগনাইজ করে হচ্ছে এনওডি বা নিউক্লিয়ার অলিগোমারাইজেশন ডোমেইন। এবারে রিগ1 বা আরআইজিআই কি করে, এটা পার্টিকুলারলি ভাইরাসের মধ্যে থাকা ডাবল স্ট্র্যান্ডেড ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ এটাকে রেকগনাইজ করতে পারে। বেসিক্যালি আমাদের বডিতে থাকে না, যখনই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ রেকগনাইজ হয়ে গেল কোনো আমাদের বডিতে, তখন মানে কি ভাইরাস অ্যাটাক করেছে, সেই ভাইরাসের এগেনস্ট তখন স্টেপ নিতে হবে, বা সেই ভাইরাসের এগেনস্টে তখন আমাদের এই ইমিউন রেসপন্সকে অ্যাক্টিভেট করতে হবে। সো দিজ আর দ্য রিসেপ্টার্স, এই রিসেপ্টারগুলো এই ধরনের প্যাম্পসগুলোকে বা প্যাটার্নগুলোকে ফলো আপ করে, রেকগনাইজ করে, যার ফলে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করতে পারছে, সেলগুলোকে ডেস্ট্রয় করতে পারছে বা নষ্ট করতে পারছে। একবার যখন প্যাথোজেন রিকগনিশন সেন্টার কি করলো, বিভিন্ন প্যাম্পসগুলোকে রেকগনাইজ করে ফেললো, বিভিন্ন ধরনের যে প্রোটিনগুলোকে, প্যাথোজেনের প্রোটিনগুলোকে রেকগনাইজ করে ফেললো, তার ফলে কি হবে, তারপরে এই যে ডেনড্রাইটিক সেল বা ম্যাক্রোফাজ, এরা কি করে, একটা বিশেষ ধরনের কেমিক্যাল সিক্রেট করে, সেটাকে কি বলি আমরা, সাইটোকাইনস।
এই সাইটোকাইন্সের বিভিন্ন এক্সাম্পল হয় ইন্টারলিউকিনস, ইন্টারফেরন। এবার ইন্টারলিউকিনসের অনেকগুলো ভাগ রয়েছে, ইন্টারলিউকিনস 2, 8, 12 অনেকগুলো ভাগ রয়েছে। তো ইন্টারফেরন এরকম হয়। তো এই সাইটোকাইন্স কি করে, এই সাইটোকাইন যখন কোনো একটা পার্টিকুলার রিজিয়নে সিক্রেট হচ্ছে, মনে করা হলো এখানে সাইটোকাইন সিক্রেট হচ্ছে, ঠিক আছে, এখানে সাইটোকাইন সিক্রেশন হলো কারণ এখানে অলরেডি প্যাথোজেন আছে। তো এই যে সাইটোকাইনের সিক্রেশনটা কি করে, এই যে বাকি সমস্ত সেলুলার পোর্শন যেগুলো রয়েছে ইমিউন রেসপন্সে, সেই সবগুলো তখন হুড়মুড়িয়ে ছুটে চলে আসে এখানে চারিদিক থেকে। কোথায় থাকবে? ব্লাডের মধ্যে থাকবে এগুলো জেনারেলি। তো ব্লাড থেকে গোটা দিকে মানে এখানে চলে আসবে। মানে কি, কোথাও একটা ঝামেলা হচ্ছে, তো এবারে কোনো অ্যান্টিপার্টির সাথে ঝামেলা হচ্ছে, এবারে দেখলো কয়েকজন বন্ধু যে আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে, বাকি সমস্ত বন্ধুগুলো ওই হেল্প করার জন্য ছুটে চলে এলো, তার মানে ওখানে কি হবে? গ্যাদারিং হবে। তো সেই রকমভাবেই এখানে যখন প্যাথোজেনকে নষ্ট করবার জন্য এত সেলস ছুটে চলে আসছে, তার মানে এই জায়গাটা কি হবে? সোয়েল আপ হবে, ফুলে যাবে। হয় না, কোথাও কেটে গেলে বা কোথাও আমাদের ইনফেকশন হলে কি হয়, কোনো জায়গা ফুলে যায় কেন? সেখানে এই সেলগুলো ছুটে চলে আসে। এবার যখনই ফুলে যাচ্ছে বা সোয়েল আপ হচ্ছে, তার ফলে কি হবে? রেডনেস, জায়গাটা লাল হয়ে যাবে। এবং সেখানকার নার্ভ ড্যামেজ হওয়ার জন্য কি হয়? পেন হয়, যন্ত্রণা হয়। আর কি বললাম তাহলে? রেডনেস হচ্ছে, পেন হচ্ছে, সোয়েল আপ হয়ে যাবে জায়গাটা, মানে সেই জায়গাটা ফুলে যাবে। যখনই এই ধরনের সাইটোকাইন রিলিজ করবে তখন এই সমস্ত সেলগুলো ছুটে চলে আসবে, জায়গাটাকে ফুলিয়ে দেবে। এটা 1-2 দিন বা 3 দিন মতন চলে, যেখানে আমাদের ইনেট ইমিউনিটি রেসপন্সিভ হয়। এটা অবশ্যই ভালো। এটা কেন ভালো না? এইটার মানে হচ্ছে যে আমাদের ইমিউন রেসপন্স ঠিকভাবে কাজ করছে, আমাদের ইনেট ইমিউনিটি ভালোভাবে কাজ করছে, ইমিউন সেলসগুলো ঠিকভাবে তৈরি হয়েছে। এইটার মানে এটাই বোঝায়। যদি সেই জায়গাটা না ফুলে যায়, না লাল হয়, তার মানে সেক্ষেত্রে সমস্যার ব্যাপার রয়েছে। তো এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাবো, রেডনেস, পেন বা সোয়েল আপ, মানে সেখানে অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের এই ধরনের ইমিউন সেলসগুলো ফাইট করছে। এই যে ঘটনা, সেটাকে আমরা কি বলবো? ইনফ্লামেশন। মানে কোনো একটা জায়গায় রেডনেস, পেইন বা সোয়েল আপ যখন হচ্ছে, তো সেই যে জায়গাটা, সেটাকে কি বলবো আমরা? যে সেখানে ইনফ্লামেশন হয়েছে কোনো প্রকারের। তো ইনফ্লামেশন ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানেই সেখানে ইনফ্লামেশন থাকতেই হবে, ইনফ্লামেশন থাকবে। ইনেট ইমিউনিটি ঠিকঠাকভাবে কাজ করছে, তার মানেই হচ্ছে ইনফ্লামেশন হয়েছে কোনো জায়গায় বা হচ্ছে। তো প্রাইমারিলি ইনেট ইমিউনিটি আমাদের এরকমভাবে কাজ করে। নেক্সট টাইম যখন এই যে ম্যাক্রোফাজের সেলগুলো রয়েছে, ম্যাক্রোফাজ বা ডেনড্রিটিক সেল, এর মাথার উপরে এরকম একটা অ্যান্টেনার মতন থাকে। এই অ্যান্টেনাটা কি করে? এই যে অ্যান্টেনার মতন আছে, এটা রিসেপ্টার। এই রিসেপ্টারটা অ্যাডজেসেন্ট টি সেলের সাথে বাইন্ড করে, যেটা আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটিকে অ্যাক্টিভেট করে। এই যে টি সেলের সাথে যখন রিসেপ্টারটা বাইন্ড করছে এবং অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাক্টিভেট করছে, তো সেই ক্ষেত্রে বাইন্ডিংয়ের সময় কিভাবে ইমিউন রেসপন্স তৈরি হয় এবং অ্যাডাপটিভ ইমিউনিটি সেই সময় কিভাবে কাজ করে, সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকলে এবং কোনো বক্তব্য থাকলে আপনার নিচে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।